নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় হলো। এই রায় নিয়ে এখন শাসক পক্ষ বিরোধী পক্ষের টানাপোড়েন চলছে। তৃণমূল তো মিটিংয়ে বলে বেড়াচ্ছে যে সত্যের জয় হলো। আজকে শুনলাম অভিষেক ব্যানার্জি বললেন যে এই রায়ের ফলে বিরোধীদের দু গালে নাকি দুটো থাপ্পড় পড়ল। কি থাপ্পড় পড়লো আমি জানি না, তবে আজকে আর একটা মামলায় রাজ্য সরকারের দু গালে দুটো থাপ্পড় পড়েছে। সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহার স্বামীর যে মামলা, সেই মামলায় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। যাই হোক, আসলে তো শাসক দলের দোকান কাটা, তারা এগুলো দেখতে পায় না, এগুলোকে তারা এড়িয়ে যায়, আবার ওই একই কাজ করে তারা। সুপ্রিম কোর্ট যে রায় দিল এসএসসি মামলায়, তাতে তারা বলেছে, এক নম্বর কথা তারা বলেছে যে প্রায় 26,000 চাকরি গেছিল, তাদের সকলের চাকরি 3 মাসের জন্য তারা সুপ্রিম কোর্ট বহাল করেছে। আগামী 16 জুলাই আবার এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে, তত অবধি। এবং 2 নম্বর হলো যে এই নিয়ে সিবিআই এর যে এনকোয়ারি চলছিল হাইকোর্টের রায়ে, সেই এনকোয়ারি বহাল থাকবে। সিবিআই তার এনকোয়ারি চালিয়ে যাবে, তবে সিবিআই এই মুহূর্তে কোনো কোহেসিভ অ্যাকশন নিতে পারবে না। এই হচ্ছে মূল যে জিস্ট সুপ্রিম কোর্টের মামলায়। কিন্তু এই মামলাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটলো, যেটা আমরা দেখলাম। প্রথমত, এটা সুপ্রিম কোর্টের ইতিহাসেও প্রায় নজিরবিহীন ঘটনা যে এই মামলায় প্রায় 200 এসএলপি দাখিল হয়েছে। তাহলে বুঝতে পারা যায় যে 200 এসএলপি মানে যদি সমস্ত বক্তব্য শুনতে হয় সুপ্রিম কোর্টকে, তাহলে এই মামলা অনেক দিন গড়াবে। কারণ ওই একদিনে তো 10 জন 12 জনের বেশি বক্তব্য সুপ্রিম কোর্ট শুনতে পারে না। তবে আমার ধারণা যে সুপ্রিম কোর্ট হয়তো সমস্ত এসএলপিরই তাদের অ্যাডভোকেটের বক্তব্য হয়তো শুনবে না, কয়েকটা বক্তব্য আরো হয়তো শুনতে পারে। এছাড়াও বাদী পক্ষের যে বক্তব্য আছে তাদের বক্তব্য তো শোনেইনি এখনো সুপ্রিম কোর্ট, সেটাও তার শোনা বাকি আছে। কিন্তু আমি বলছি 200 এসএলপি দাখিল হয়েছে মানে 200 অ্যাডভোকেট নিয়োগ হয়েছে, যারা দাঁড়িয়েছে এক একজনের হয়ে বা এক একটা গোষ্ঠীর হয়ে। সুপ্রিম কোর্টে তো শুনেছি যে অ্যাডভোকেটদের ফি প্রায় লক্ষ লক্ষ টাকা হয়। তাহলে এটা বুঝতে পারছেন যে 200 যদি এসএলপি হয় তাহলে কত টাকা ব্যাপার, এটা একটা বিশাল টাকার ব্যাপার। এটা প্রথমত হয়েছে। দ্বিতীয়ত, এই মামলায় সুপ্রিম কোর্টের যে অবজারভেশনস ছিল, এই অবজারভেশনস গুলো খুব ইন্টারেস্টিং। তার মধ্যে একটা অবজারভেশনস তো
প্রধান বিচারপতি বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড। এর থেকে বড় কথা আর কি বলতে পারে সুপ্রিম কোর্ট? কিন্তু ওই যে বললাম যে যার দোকান কাটা তারা এটা শুনতে পায় না। দ্বিতীয়ত, এই রায় দেবার আগের যে অবজারভেশন, প্রথমে প্রধান বিচারপতি বলেছিলেন যে আমরা হাইকোর্টের রায়ের ওপর হাত দেবো না। পরে তারা আলাদা জায়গায় গিয়ে 3 বিচারপতি নিজেদের মধ্যে আলোচনা করে তারপরে এই রায়টা দেয়। এ তো গেল রায়ের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মামলায় কারা কি অবস্থান নিল। প্রথম যদি আসি রাজ্য সরকার, রাজ্য সরকার তো বাইরে বলে বেড়াচ্ছিল যে আমরা এই 26,000 পরীক্ষার্থীর সঙ্গে আছি, 26,000 শিক্ষকের সঙ্গে আছি, তাদের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যখন সওয়াল করলো, তাদের কোনো কথাই কিন্তু রাজ্য সরকারের সওয়ালে উঠে আসেনি। রাজ্য সরকার শুধুমাত্র কি করে ওই সুপার নিউমারিক পোস্টকে নিয়ে হাইকোর্টের যে রায় সিবিআই এনকোয়ারি, তা থেকে কি করে উদ্ধার পাওয়া যায় সেইটাকে নিয়েই তারা সওয়াল করলো। এটা মনে আছে যে সুপার নিউমারিক পোস্ট যখন তারা ক্রিয়েট করেছিল, তারা ওই যারা আন্দোলন করছে রাস্তায় বসে, যারা চাকরি পায়নি উপযুক্ত শিক্ষক হওয়া সত্ত্বেও, তাদের বুঝিয়েছিল যে এর ফলে আমরা তোমাদের চাকরি দেব। এবং যখন হাইকোর্টে এই সুপার নিউমারিক পোস্টের বিরোধিতা হয়, তখন তারা এদের কাছে বলবার চেষ্টা করেছিল যে এই হাইকোর্টের জন্য, বিরোধীদের জন্যই আমরা তোমাদের চাকরি দিতে পারলাম না। অথচ সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলেছে যে আমরা তো এটা হাইকোর্টের কাছে দিয়েছিলাম, হাইকোর্ট যখন রিজেক্ট করেছে আমরা তো আর এই নিয়ে এগোইনি, সুতরাং কেন আমাদের বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হবে? যদিও সুপ্রিম কোর্ট সিবিআই এনকোয়ারিকে বন্ধ করেনি, শুধু বলেছে যে কোনো কোহেসিভ অ্যাকশন এই মুহূর্তে নিতে পারবে না। তৃতীয় হচ্ছে এসএসসির বক্তব্য। এসএসসি হাইকোর্টে যত দিন সওয়াল হয়েছে, তারা কোনো ক্ষেত্রে এটা মানতে চায়নি যে যোগ্য অযোগ্যর এই পার্থক্য আছে। তারা যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বলেছিল বিতর্কিত, এবং যাদের যোগ্য বলা হচ্ছিল তাদের বলেছিল এরা সবাই যোগ্য কিনা আমরা জানি না। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে হ্যাঁ, যোগ্য অযোগ্য আছে এবং আমরা তাদের আলাদা করতে পারবো, এবং যোগ্যদের যাতে চাকরি হয় সুপ্রিম কোর্ট তাদের লিস্ট দিতে বলেছে 16 তারিখের আগে। দেখা যাক তারা কি লিস্ট দেয়। অর্থাৎ তারা কিন্তু হাইকোর্টে যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান থেকে তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করলো সুপ্রিম কোর্টে গিয়ে। তারা এই প্রথম বলল যে হ্যাঁ, অযোগ্য চাকরিপ্রাপ্ত শিক্ষক আছে, এবং ঘোষিত যে সংখ্যা ছিল প্রার্থী 24,000, তার থেকে বেশি যে নিয়োগ হয়েছিল প্রায় 25,000-এর ওপর, সেই বেশি নিয়োগের ব্যাপারটা তারা
মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে চাপিয়ে দিল যে ও ব্যাপারে আমরা কিছু জানি না, ও ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ জানে। ফলে এই ধরনের অবস্থান কতগুলো নিল, এবং অবস্থান নেওয়ার ফলে আজকে সমস্ত মামলাটাই একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, যেখানে যোগ্য এবং অযোগ্য একে একটা আলাদা করার জায়গা, সেই জায়গা তৈরি হচ্ছে। দেখা যাক আগামী দিনে এটা কোথায় যায়। কিন্তু আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা সুপ্রিম কোর্ট করেছে, এবং আমার মনে হয় এই সমস্ত রায়ের মধ্যে এটা একটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের যাদের আবার চাকরি ফেরত পাচ্ছে তাদের প্রত্যেককে একটা করে আন্ডারটেকিং দিতে হবে। আন্ডারটেকিং দিয়েই তবে তারা চাকরি করতে পারবে। সে আন্ডারটেকিংটা হচ্ছে যে যদি পরে প্রমাণিত হয় যে তারা অবৈধ উপায়ে চাকরিতে ঢুকেছে, তাহলে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে। এর ফলে একটা সম্ভাবনাও তৈরি হয়েছে, সেটা হচ্ছে যারা অযোগ্য তারা নিজেরা তো জানে যে তারা অযোগ্য। সংখ্যাটা 8,000-এর কিছু বেশিতে গিয়ে দাঁড়াচ্ছে, এবং তারা নিজেরা যদি জানে যে তারা অযোগ্য, তারা যদি এই আন্ডারটেকিংটা না দেয়, না দিয়ে তারা যদি চাকরিতে জয়েন না করে, তাহলে একটা অবস্থার সৃষ্টি হবে, সেটা হচ্ছে যে অযোগ্যরা নিজের থেকেই স্বেচ্ছাতেই তার চাকরি থেকে বেরিয়ে গেল। তাতে অযোগ্যদের তাদের নিজেদের সুবিধা হচ্ছে, তাদের আর টাকা ফেরতের জায়গাটা থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে যে যারা যোগ্য তারা নিশ্চিতভাবেই চাকরিতে জয়েন করলো, এবং তাদের তো ভয় নেই আন্ডারটেকিং দিতে, কারণ তারা যোগ্য, তারা এই আন্ডারটেকিং দিয়েই চাকরিতে জয়েন করলো। এইটা একটা অবস্থার সৃষ্টি হতে পারে। আর যদি অযোগ্যরা বেশি লোভ করতে যায়, তাহলে তার পরিণতি কি হবে তারাই জানে। ফলে আজকে সুপ্রিম কোর্টে এটার ব্যাপারটা নয় যে এর ফলে কারুর জয় হয়ে গেল বা কারুর পরাজয় হয়ে গেল। সমস্ত ব্যাপারটাই কিন্তু সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট পথেই এগোনোর চেষ্টা করছে, যে পথে তারা যোগ্য যারা প্রার্থী তাদের যাতে চাকরিটা থাকে তার চেষ্টা তারা করছে। এটাই তারা আইনগত ব্যাপারে আরো যদি ডিটেলসে ঢোকে কি হবে জানি না, কারণ এটা তো আছেই যে যারা সিলেক্টর নিযুক্ত হয়েছিল, অর্থাৎ এসএসসি যাদের সিলেক্টর নিযুক্ত করেছিল এই নাইসা, তারাই অবৈধ উপায়ে নিযুক্ত হয়েছিল, এবং তারা আবার সাবকন্ট্রাক্টিং করেছিল আর একটা পার্টিকে, যেটা এসএসসি জানিয়েছে তারা জানতই না, যেটা হাইকোর্টের তার রায়ে উল্লেখ করেছে। ফলে ব্যাপারটা যদি এই জায়গায় যায় আইনগতভাবে, যে বেআইনিভাবে সিলেক্টর, যে সে যা সিলেকশন করেছে সেই সিলেকশন থাকবে না বাতিল হবে, এই প্রশ্ন যদি আসে, সেখানে সুপ্রিম কোর্ট কি স্ট্যান্ড নেবে আমি জানি না। যাই হোক, সমস্ত বিষয়টা কিন্তু একটা ইন্টারেস্টিং পোর্শনে গেছে, এবং এতে কারুর জয়ও হয়নি, কারুর পরাজয়ও হয়নি। আমরা আশা করব খালি যে আমরা তাকিয়ে থাকব 16ই জুলাইয়ের দিকে, সেদিন সুপ্রিম কোর্ট কি অবস্থান নেয় তার উপরেই নির্ভর করবে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। এই ভিডিও কেমন লাগলো আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন।
যাদের ভালো লাগবে তারা একটা লাইক দেবেন, এবং যারা আমার এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন। নমস্কার।